বন্ধুগণ, গত 1 ফেব্রুয়ারি যে বাজেট পেশ হয়েছে, ইতিমধ্যে সারা দেশের মধ্যে আনাচে কানাচে সমস্ত অংশের মানুষ তার উপর চর্চা শুরু করেছেন। এবং নিশ্চয়ই যেহেতু কোনো দেশের বা রাজ্যের তার বাজেট প্রস্তাব সেই দেশের এবং রাজ্যের মানুষের তার জীবন জীবিকা, তার বাঁচা মরার যে অবস্থা তাকে নির্ণয় করে, সেটা নিয়ে আমাদের সকলকে ওয়াকিবহাল থাকতে হবে, প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে। এবার এটা নতুন না, মোদী সরকার আসার পর প্রত্যেক বছরেই বাজেট পেশ হওয়ার আগে তার পৃষ্ঠপোষক মিডিয়া, যাকে বলা হয় গদি মিডিয়া, তারা প্রচার শুরু করেছিল এবারের বাজেট অন্যরকম বাজেট হবে। মোদী দেশের মানুষকে নতুন চমক দেখাবে, দেশের বিকাশ তারক্কি হবে, অর্থাৎ দ্রুত এগিয়ে চলবে। যদিও আম জনতার, আমাদের তো বটেই, তাদের প্রচারের ফানুস যতই তারা ওরাক, আমাদের কোনো প্রত্যাশা ছিল না। বাস্তবে শুধু তা নয়, তার চেয়েও আজকে আরো জঘন্য, আরো কত খারাপ হতে পারে তাই হয়েছে। এবং এই সময়েতে শত চেষ্টা করলেও মোদী সরকার এবং তার তল্পিবাহক মিডিয়া দেশের মানুষকে বোকা বানানোর জন্য, বিশেষ করে মধ্যবিত্তদের, এটাকে আড়াল করতে পারেনি। আমাদের দেশের এই সংবিধান গ্রহণের পর সে 1950 সাল থেকে এরকম বাজেট পেশ হওয়ার আগে একটা ইকোনমিক রিভিউ, অর্থনৈতিক সমীক্ষা একটা বের হয়। সেই সমীক্ষা যে নিখুঁত, সমস্ত কিছুকে পরীক্ষা নিরীক্ষা করে একেবারে বাস্তব ছবি প্রকাশ করে, নিশ্চয়ই এটা আমরা বলি না, সেখানেও অনেক হিসাব নিকাশের গোলমাল থাকে। এই ইকোনমিক রিভিউতে কি বেরিয়েছে? দেশের আম জনতা, সংখ্যাগরিষ্ঠ মানুষের আয় কমছে। মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব অংশের মানুষ, তাদের যে আয়, যারা বাধা বেতন পান বা যারা অসংগঠিত, নির্দিষ্ট কোনো আয় নেই, তাদের সেই আয় দিয়ে সংসার চালাতে পারছে না, হিমশিম খাচ্ছে। আর এই রিপোর্টের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ হল কর্মসংস্থানের সুযোগ কমছে। কি সরকারি, কি বেসরকারি, কি সংগঠিত, কি অসংগঠিত, কোনো ক্ষেত্রেই নতুন কর্মসংস্থান হচ্ছে না। তারই ভিত্তিতে বা তারপরেই এই বাজেট পেশ হলো। রেডিও, টেলিভিশন সব সরকারের নিয়ন্ত্রণে, পুঁজিপতিদের তল্পিবাহক নানা প্রচার করছে। কিন্তু ঘটনা কি? বাজেটকে দুভাবে দেখতে হবে। একটা হলো অঙ্কের হিসাবে, গেল বছর কত বরাদ্দ ছিল, কত খরচ হয়েছে,
আর আগামী বছর তার বাজেট প্রস্তাবনায় কোন খাতে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে, কিভাবে খরচ হবে, এটা টাকার অঙ্কে। দ্বিতীয় হলো, যে কোনো বাজেটে যেটা গুরুত্বপূর্ণ, সরকার দেশের সে অর্থনীতি, সামাজিক হোক, অর্থনীতি হোক, তার বিচারে কোন কোন ক্ষেত্রগুলোকে, কোন কোন অংশের জনগণকে তাদের বিকাশের জন্য তার অগ্রাধিকার কোথায় দিচ্ছে, সেই হিসাবেই কোনো বছরের তার বাজেট প্রস্তাবকে দেখতে হবে। এবার যে বাজেট হলো, সেই বাজেটে চলতি বছরের একটা রিভাইজ বাজেট, অর্থাৎ আগামী বছরের বাজেট প্রস্তাব কত, আর চলতি বছর বা গেল বছর কত খরচ হলো, দুটোই একসাথে পেশ হয়। সেখানে চিত্রটা কি? গত বছরও এরকম বহু ডঙ্কানি নাদ করে দেশকে 5 ট্রিলিয়ন অর্থনীতিতে নিয়ে যাবে, ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি অফ দি ওয়ার্ল্ড। দেশের অর্থনীতি এখন একেবারে অমৃতকাল চলে এসছে, এ সমস্ত বলে অনেক প্রচার করা হয়েছিল। দেখা গেল 1 লক্ষ কোটি টাকার উপরে সরকার অর্থের যোগানই করতে পারেনি, বরাদ্দই করতে পারেনি, সে মন্ত্রকগুলোতে খরচ করতে পারেনি। এবং সেগুলো কোন খাত? কৃষি, খাদ্য নিরাপত্তা, সোশ্যাল ওয়েলফেয়ার, তফসিলি জাতি তফসিলি উপজাতি কল্যাণ, ওবিসি কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত খাতগুলোতে 2024-25 অর্থবর্ষ, অর্থাৎ এই যে চলতি অর্থবর্ষে 1 লক্ষ কোটি টাকা সরকার বরাদ্দ করেনি, অর্থাৎ এই টাকা আসবে না। কিন্তু গেল বাজেটের পর এই বরাদ্দগুলো দেখিয়ে এত টাকা খরচ হবে, সেই হবে, কোটি কোটি টাকার ফ্ল্যাক্স ছাপানো হয়েছে, বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সরকারি অর্থ খরচ করে প্রচার হয়েছে। আমাদের রাজ্যেও আকছার আমরা দেখতে পাই, বিরাট বিরাট ডাউজ ফ্ল্যাক্স, এলইডি পত্রিকাতে বিজ্ঞাপন, বেটি বাঁচাও বেটি পড়াও, লাখপতি দিদি, অষ্টলক্ষ্মী, আরো কত। কিন্তু প্রচার হলো, সেই খাতে খরচ করার জন্য টাকা আসেনি। চলতি অর্থ বছরে, এই আগামী অর্থ বছরের জন্য নির্মলা সীতারামনজি যে বাজেট প্রস্তাব পেশ করলেন, সেখানে কি যে যেমন আম জনতা, গরিব মানুষ, তাদের আয় উন্নতি করার জন্য, তাদের অর্থনীতি বিকাশ করার জন্য যেগুলো খুব জরুরি, যে সমস্ত আইন বা খাত তৈরি হওয়ার পেছনে বর্তমান এই বিজেপি সরকারের, নরেন্দ্র মোদী সাহেবের কোনো ভূমিকা নেই, তার মধ্যে অন্যতম হলো 100 দিনের কাজের গ্যারান্টি বা এমএনরেগা। গেল বছর মানে চলতি বছরে 2024-25-এ বরাদ্দ কত ছিল? 86,000 কোটি টাকা। এই 1 বছরে টাকার দাম কমেছে, অর্থাৎ
1 বছর আগে যে টাকায় আপনি কোনো জিনিস কিনতে পারেন সেই টাকায় সে জিনিস কিনতে পারেন না। অটো ভাড়া, গাড়ি ভাড়া, নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের দাম বেড়েছে। কাজেই টাকার অঙ্ক এক থাকলেও সেই টাকা দিয়ে আপনি সেই জিনিস কিনতে পারেন না। সে টাকায় আপনি অটো চড়তে পারেন না, গাড়ি চড়তে পারেন না, অসুস্থ হলে ওষুধ কিনতে পারেন না। তার মানে সেই ৮৬,০০০ টাকা ৮৬,০০০ টাকাতে নেই, এটা কমে গেছে। তাহলে আগামী বছরের জন্য যদি আপনি সেই জায়গাতে কাজ করাবেন তত শ্রম দিবসের, আপনি যদি সেই ৮৬,০০০ টাকায় বরাদ্দ করেন, এটা কমলো। ন্যূনতম আপনাকে 15 থেকে 20% বাড়াতে পারলে গত বছরের কর্মসংস্থান আপনি অ্যাচিভ করতে পারেন। কিন্তু ঘটনা কি? ঘটনা হলো এই চলতি অর্থ বছরে এমনিতে কোনো কাজ তো দেই না, 100 দিনের কাজ তো হয়ই না, দেওয়াই হয় না। যতদিনের কাজ হয় এই ত্রিপুরা রাজ্যের মধ্যেও 35 থেকে 40 দিন গড়ে। এই চলতি বছরের বরাদ্দে এদের সবার মজুরি দেওয়া যাবে না। এই মজুরি দিতে গিয়ে আগামী অর্থ বছরের টাকায় গিয়ে ভাগ বসাতে হবে। সেখানে বরাদ্দ বাড়েনি। ঠিক তেমনি খাদ্য নিরাপত্তা, ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তা, এটা নরেন্দ্র মোদী বা এনডিএ সরকারের দয়া না। 2014 সালে এই এনডিএ সরকার হওয়ার আগেই তার পূর্ববর্তী সরকার বামপন্থীদের চাপে সারা দেশের গণতান্ত্রিক মানুষের আন্দোলনের ফলে ফুড সিকিউরিটি অ্যাক্ট, খাদ্য নিরাপত্তা আইন তৈরি করেছে। দেশের গোডাউনে সেখানে খাদ্যশস্য পচিয়ে ওই সমুদ্রে জাহাজে ভর্তি করে চাল ফেলে দিয়ে এইভাবে এই দেশের কৃষকদের কামায়, তাদের রক্ত শ্রমে উৎপাদিত এই খাদ্যশস্য এইভাবে নষ্ট করা যায় না। এটা অমানবিক, এটা প্রকৃত যে দেশের মানুষের প্রতি বিদ্রোহ করা। কাজেই খাদ্য নিরাপত্তা আইন হয়েছে। সেই খাদ্য নিরাপত্তা আইনের কারণেই নরেন্দ্র মোদী সরকার বাধ্য হয় 5 কিলো করে চাউল দেওয়ার জন্য। আর এটা নিয়ে তারা বড়াই করে মোদী সাহেব দিচ্ছে। গেল বছরও এই খাদ্য নিরাপত্তা আইনে যত টাকা বরাদ্দ হওয়ার কথা হয়নি, এবার আরো কমিয়ে দিয়েছে। আপনারা আমাদের দেশের অন্নদাতা কৃষকদের সে ঐতিহাসিক বছর ব্যাপী সে আন্দোলনের কথা জানেন। 750 কৃষক আত্মবলিদান দিয়ে নরেন্দ্র মোদী সরকারকে নাকে খত দিতে বাধ্য করিয়ে 3টা কালো আইন প্রত্যাহার করতে বাধ্য করিয়েছেন। সে কালো আইন প্রত্যাহার সময়েতে কৃষকদেরকে 14টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সংযুক্ত কিষাণ মোর্চা বা সম্মিলিত কৃষকদের তাদের দাবি অনুসারে মিনিমাম সাপোর্ট প্রাইস, ঋণ মুকুব সহ 750 যে কৃষক এই আন্দোলনে আত্মবলিদান দিল, তাদের ক্ষতিপূরণ, তাদের স্বীকৃতি এবং এই কৃষকের উপরে গাড়ি চালিয়ে
যে মন্ত্রী এবং তার পুত্র জঘন্য অপরাধ করল তাকে আইনের আওতায় আনা হবে, তাকে শাস্তি দেওয়া হবে। আজকে প্রায় 2-2.5 বছর চলে গেল। সেই 14টি প্রতিশ্রুতি লিখিতভাবে ভারত সরকারের আধিকারিক তার শিলছাপ্পর মেরে দিয়েছে। আজ পর্যন্ত এটাকে যে মেলে ধরা হয়নি। আর সেই প্রতিশ্রুতি যদি পালিত হয় তার প্রতিফলন হবে বাজেটে। সেখানে মিনিমাম সাপোর্ট প্রাইস, সার ঔষধে ভর্তুকি, আরো নানাভাবে এই বাজেটে এই অন্নদাতাদের জন্য কিছু নেই। সে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রেতে গত পরশুদিন কি তার আগের দিন রাজ্যসভাতে মাননীয়া জয়া বাধরে, সমাজবাদী পার্টি রাজ্যসভার এমপি উত্তরপ্রদেশ থেকে, তিনি একটা হৃদয় বিদারক বক্তব্য বা আবেদন রেখেছেন দেশের মাননীয় উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান কাছ থেকে। স্যার, হয়তো আমার অপরাধ হচ্ছে, আপনাকে আমি করজোরে আবেদন করছি, আমি বলতে বাধ্য হচ্ছি যে এই দেশের 65 ঊর্ধ্ব যারা বৃদ্ধ বৃদ্ধা তাদেরকে আত্মহত্যা করতে অনুমতি দিন, বা এদেরকে সবার করুন। বলছেন কেন আপনি কথা বলছেন? এই বাজেটে দেশের এই বৃদ্ধ বৃদ্ধাদের জন্য তাদের চিকিৎসা, তাদের বাসস্থান, তাদের নিরাপত্তা কিছুই নেই। এটা যেমন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী তাদের ক্ষেত্রে ঠিক তেমনি এদেশের কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, শ্রমিক যাদের রক্ত ঘামে এদেশে রাস্তা নির্মাণ হয়, এদেশের ইমারত তৈরি হয়, অর্থনীতি তৈরি হয়, এই বাজেটে এই বৃদ্ধ বৃদ্ধাদের জন্য, প্রবীণদের জন্য কিছু নেই। এ হলো বাজেট। কোন রাজ্যের বা লোকসভা নির্বাচন আসলে আমরা দেখি আরএসএস, বিজেপি বা তাদের শরিক দলগুলো জনজাতি মেলা, দলিত মেলা, নারী মেলা, শিশু মেলা, কত ধরনের মেলা করে শিশুদের জন্য, বাচ্চাদের জন্য। সেই ক্ষেত্রেতেও কি ধরনের দ্বিচারিতা! গেল বছর আমাদের দেশের দলিত অর্থাৎ শিডিউল কাস্ট, যারা জনসংখ্যার 15%, তপশিলি উপজাতি তথা শিডিউল ট্রাইব, তাদের জনসংখ্যা 2011 সেন্সাস অনুযায়ী 7.5%। নরেন্দ্র মোদীর সরকার বা তাদের আরএসএস, বিজেপি ফলাও করে বলে তাদের জনসংখ্যার অনুপাতে, অর্থাৎ বাজেটের এসসিদের জন্য, দলিতদের জন্য 15%, আর এসটিদের জন্য 7.5%। যদিও দেশের জনসংখ্যা 2011 সেন্সাস অনুযায়ী প্রায় 8.6%। সেভাবে বরাদ্দ করা হয়, কিন্তু বাস্তবে কি? এবার 2025-26 সালের যে বাজেট প্রস্তাব করা হয়েছে 15%
দলিতদের জন্য মাত্র 3.6%, 8.6% আদিবাসী তথা শিডিউল ট্রাইবের জন্য মাত্র 2.4%। আর মেলা করে কোটি কোটি টাকা খরচ করে বলছে এরা আমাদের প্রাণ। হ্যাঁ, নিশ্চয়ই এই দেশের সমস্ত নাগরিক এই রাষ্ট্রের প্রাণ। এই 2024-25 সালে দলিতদের কল্যাণে যত টাকা বরাদ্দ করা হয়েছিল তা থেকে 27,000 কোটি টাকা কম বরাদ্দ করেছে। আদিবাসীদের জন্য বরাদ্দ ছিল, বরাদ্দ তো কমই। সেই কম বরাদ্দের মধ্যেও আদিবাসী বাজেটে 13,000 কোটি টাকা কম রিলিজ করেছে। তার কোনো ব্যাখ্যা নেই। ভোট আসলে উত্তর পূর্বাঞ্চলে কুম্ভীরাশ্রু তারা ফেলে। উত্তর পূর্বাঞ্চল অষ্টলক্ষী। এই ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে যে সমস্ত ছাপ্পা এমপিরা দিল্লিতে গেছেন, অষ্টলক্ষী নরেন্দ্র মোদীর হাত ধরে উত্তর পূর্বাঞ্চল একেবারে আমাদের দেশের যে পূর্ব দিক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এদের কাছাকাছি চলে যাব আমরা। এবারে বাজেটে এই উত্তর পূর্বাঞ্চলের ডুনার একটা মন্ত্রক আছে, তাছাড়াও ডুনারের বাইরে এনইসি, উত্তর পূর্বাঞ্চল পর্ষদ এনইসি, এটা ডুনারের অধীনে না, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। সব মিলিয়ে যত বরাদ্দ হয় এবার 13,000 কোটি টাকা কম বরাদ্দ করা হয়েছে। কিন্তু প্রচার কাজে বন্ধুরা, আমরা এই বাজেটকে সমর্থন করতে পারি না। আমাদের প্রত্যাশাও ছিল না। এটা সম্পূর্ণ জনবিরোধী এবং কর্পোরেটদের দূষণ করার জন্য। এখানে কমরেড সুভাষিস বলেছে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া সারা পৃথিবীর সবচেয়ে বড় ইন্স্যুরেন্স কোম্পানি। একেবারে গরিব মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা থেকে শুরু করে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের ক্লাস 1 অফিসাররাও LICর বীমা করান। কেননা এটা আমাদের দেশীয়, এবং এই LICতে লক্ষ লক্ষ আমাদের দেশের মানুষ, আমাদের ভাই বোনেরা কর্মরত। শুধু সরকারি কর্মচারী হিসাবে না, কর্পোরেশনের কর্মচারী হিসাবে না, এজেন্ট হিসাবেও লক্ষ লক্ষ ভারতীয় পরিবার LICর এজেন্ট হিসাবে তারা সংসার ভরণ পোষণ হয়। এর আগে আরো নানা কর্পোরেশন আছে, বীমা আছে, এগুলিতে সব চলে গেছে। কোনোটা 40%, কোনোটা 50%, কোনোটা আরো বেশি। এখন এই LICতেও বিদেশি বিনিয়োগ ডাইরেক্ট, এই কি জানি বলে এটাকে, মানে বিদেশি বিনিয়োগ করার সুযোগ করে দিয়েছে। তার মানেটা কি? FDI, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। তার অর্থ হলো আমাদের দেশের ছেলে মেয়েরা নতুন করে চাকরি পাবে না, এজেন্টরা সুযোগ পাবে না। LIC শুধু জীবন বীমা করিয়ে পরিবারদেরকে সে সুযোগ দেয় না। এই LIC তার যে গচ্ছিত অর্থ জনগণের, এই টাকা সরকারের বিভিন্ন কর্পোরেশনকে ঋণ দেয়, কৃষি, পরিকাঠামো ইত্যাদির জন্য। এখন এটা যখন FDI এর কাছে যাবে, বিদেশি শেয়ার হবে,
এই টাকা পাবে, এই অর্থ পাবে দেশ নির্মাণে, এটা চলে যাবে দেশের বাইরে। এখানে শেষ না, আমাদের দেশে কতগুলো খনিজ আছে। খনিজ মানে শুধু কয়লা না, কয়লা ছাড়াও আরো এমন কিছু খনিজ আছে মাটির তলা খুললে পাওয়া যায়, যেটা পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। এটা দেশের সম্পদ, দেশের রেভিনিউ বাড়ানোর জন্য এবং দেশে সেরকম কল কারখানা তৈরির জন্য উপাদান। অতীতে কখনো এই খনিজগুলোতে বিদেশি কোম্পানিকে সেখানে বিনিয়োগ করতে দেওয়া হয় না। এখন এই সমস্ত বাধা শিথিল করে দিয়ে দেশের একচেটিয়া কোম্পানি এবং বিদেশি কোম্পানিকে খুলে দেওয়া, তার সাথে প্রতিরক্ষা ক্ষেত্রেতে অর্থাৎ আমাদের দেশের নিরাপত্তার জন্য যে সমস্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো তারা গোলা বারুদ থেকে শুরু করে কামান, ট্যাঙ্ক, বিমান তৈরি করে সেখানে ঢুকতে দিচ্ছে আমেরিকান কোম্পানি, ইউরোপিয়ান কোম্পানি। তার অর্থ কি হবে? আমাদের যে পিএসইউ, দেশীয় যে সমস্ত সরকারি কোম্পানিগুলো, সেখানে কর্মসংস্থান কমে যাবে, চাকরি হবে না। আরেকদিকে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে, বিদেশিদের কাছে আমাদের সমস্ত যাবতীয় খুঁটিনাটি গোপনীয়তা চলে যাবে। আর সবচেয়ে বড় আঘাত আসবে কর্মসংস্থানের উপরে, দেশের যৌবনের উপরে। এই বাজেটে কর্মসংস্থানের জন্য কোনো বক্তব্য সেখানে নেই। কাজী বন্ধুরা, আমরা শুধু বিরোধিতার জন্য বিরোধী করছি না, দেশকে বাঁচানোর জন্য, দেশের যৌবনকে রক্ষা করার জন্য, দেশের কৃষিকে রক্ষা করার জন্য আমাদের বিরোধিতাই করতে হবে। কাজেই তাৎক্ষণিকভাবে আজকে প্রোগ্রাম হলো। আমি আহ্বান জানাবো আমাদের পার্টির সমস্ত ইউনিটকে, সমস্ত গণসংগঠনকে রাস্তায় নামুন, মানুষের কাছে নিয়ে যান কিভাবে এই মিথ্যার সমস্ত প্রচার তার এই কি বলে জাপি খুলে এই দেশকে নরেন্দ্র মোদী, তার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিদেশিদের কাছে আমাদের ভাগ্য, আমাদের দেশটাকে বিকিয়ে দিচ্ছে, বন্ধক দিয়ে দিচ্ছে। তার বিরুদ্ধে এর বিরোধিতা মানে শুধু বিরোধিতা না, এটা একটা দেশপ্রেমিক দায়িত্ব। সেই দেশপ্রেমিক দায়িত্ব সবাই রক্ষা করুন। এই কথাগুলো বলে আবারও আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।